স্বাগত এটি নিউজে। আপনাদের সাথে আছি আমি আকাশ রেসান। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। দর্শক, ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে। আমাদের সাথে থাকেন একজন নতুন অতিথি এবং নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। দর্শক, আমাদের আজকের বিষয় বাড়ছে হামের প্রাদুর্ভাব। হাম একটি ভাইরাসজনিত রোগ। এই রোগ সংক্রমণ বাড়ছে কপালে চিন্তার ভাঁজ অভিভাবকদের। সোশ্যাল মিডিয়া হোক বা হাসপাতালে দেখা যাচ্ছে হাম নিয়ে অনেক কথাবার্তা এবং দীর্ঘ সারির শিশুদের জ্বর বা বিভিন্ন ধরনের হামের লক্ষণ। চলতি মাসেই প্রায় প্রাণ হারিয়েছে 21টি শিশু। এটি অবশ্যই উদ্বেগের কারণ। আসল মূল কারণ কি? সংক্রমণ কেন বাড়ছে? সচেতনতার অভাব, স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা বা এর পেছনের কারণগুলো কি? এই সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের আগত অতিথির সাথে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন মেজর ডক্টর খসরুজ সামাদ, ওষুধ বিজ্ঞানী ও কলামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। যে বিষয়টি কথা বলছিলাম, আসলে কপালে চিন্তার ভাঁজ। সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট দেখা যাচ্ছে এবং হাসপাতালে দেখছি অনেকে অনেক চিন্তা আছেন এবং প্রায় 21টি শিশুর প্রাণ হারালো। হাম আসলে কি ধরনের রোগ? আসলে এটি সংক্রামক, আমরা জানি ভাইরাসজনিত রোগ। কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং আমাদের যে অভিভাবকরা আছেন কতটা আসলে এই বিষয়ে সচেতন হতে হবে এবং এটা কতটা সংক্রামক হতে পারে, বিস্তারিত জানাবেন। জি, প্রথমে আমি 21টা শিশুর জন্য দুঃখ প্রকাশ করছি। একজন চিকিৎসক শুধু না, একটা নাগরিক হিসাবে আমার কাছে 21টি কারণ একটি মৃত্যুই গ্রহণযোগ্য না। এবং আমি মনে করি যে 21টি অলিখিতভাবে হত্যা। কেন? যে এটা চিকিৎসাযুক্ত ছিল, অর্থাৎ এই রোগটাকে ভালো করা যেত অথবা হতো না। তার মানে এটা আমাদের অনেকটা গাফিলতি বা নেগলিজেন্স, আমরা সেটা আলোচনা মাঝখানে আমরা দেখতে পাবো। জি জি। তাহলে যেটি একটা হচ্ছে ঈশ্বর নিয়ন্ত্রিত, আমার সাথে কিছুই করার নাই। অনেক অসুখী আছে, ক্যান্সার, আমার কিছু করার নাই, সেক্ষেত্রে হয়তো আমি মেনে নিতে পারতাম। কিন্তু এটা হয়তো এটা নিরাময় করা যেত অথবা এটা হতোই না। সেজন্য এটা একজন চিকিৎসক হিসেবে, নাগরিক হিসেবে আবারও বলছি, এটা মেনে নিতে আমার কষ্ট হচ্ছে। দুই হলো যে আপনি বলেছেন যে এটা আসলে কি ধরনের রোগ। এটা ভাইরাল জনিত রোগ, অর্থাৎ একটি অণুজীব দ্বারা হয়। আচ্ছা। সেই অণুজীবটির নাম হচ্ছে ভাইরাস। এই টেবিলে আপনি অনেকবারই বসেছি এবং এই জাতীয় অসুখ আমরা একটু যদি মনে করতে পারি, ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং কোভিডের মতো ভয়ঙ্কর অসুখ, এগুলি সবগুলি ভাইরাস জাতীয় অসুখ। এখন ভাইরাস যেটাতে সবচেয়ে আমাদের চিকিৎসা সীমাবদ্ধতা, সেটা হলো ভাইরাসকে মারতে গেলে যে খুব যুগোপযোগী একটা ওষুধ দরকার ছিল, সেটা অ্যান্টিভাইরাল ড্রাগ। অদ্যাবধি কোনো কার্যকরী ইফেক্টিভ অ্যান্টিভাইরাল ড্রাগ কোনোটারই নাই। অর্থাৎ ডেঙ্গু হলেও তারা আমরা চিকিৎসা করতে পারছি না, চিকুনগুনিয়াও পারছি না, কোভিডেরও পারি নাই, এবং অন্যান্য যেগুলি ভাইরাল দ্বারা সেগুলি পারছি না। আচ্ছা। এখন আপনি যে প্রশ্নটি তুলেছেন সেটি হচ্ছে লক্ষণ। এই প্রশ্নটি আমরা প্রায় পাই যে আপনি কি দেখে, মানে সাধারণ মানুষ কি দেখে বুঝবে এই রোগটা কি? ধরা যাক ডেঙ্গু বা কি। এই প্রশ্নের উত্তরটা আসলে একটু জটিল এবং সরাসরি উত্তর না দেওয়াটাই ভালো। কেন? প্রায় সকল রোগের প্রাথমিক লক্ষণ একটা দুটো সমান সমান থাকে, জ্বর, মাথা একই থাকে, ঠিক তাই। এখন সেখানে যদি আমরা সমাপনের দাগ টেনে একটা সিদ্ধান্তে পৌঁছে যাই, তাতে একটা প্যানিক ছড়িয়ে যাবে এবং একটা ভুল মেসেজ চলে যাবে যে সবগুলি হয়তো এই মিজলস বা হাম। রাইট। তারপরেও যেটা আছে সেটি হলো আপনি যেটা বলেছেন, মোটামুটি সব অসুখেরই, ইনফেকশনের, ছোঁয়াচে রোগগুলির দুটো থাকে। একটা হচ্ছে জ্বর থাকে, আর একটা হলো শরীর ব্যথা থাকে, পেইন এন্ড দ্য ফিভার। এটা হচ্ছে যে কোনো মোটামুটি ধরে নেওয়া যেতে পারে। আপনি যেটা বলেছেন যে কিছুদিন পর শরীরে লাল লাল ফুসকুড়ি ওঠে, যেটা আমরা ইংরেজি ভাষাতে আমরা র্যাশ বলতে পারি। এবং এই জ্বরটা সাধারণত অনেক বেশি হয়। চোখ অনেকেরই কনজাংটিভাইটিস হতে পারে, অর্থাৎ লাল হয়ে যেতে পারে। আর যেটা ডাক্তারেরা মোটামুটি ক্লিনিক্যালি নিশ্চিত হন, সেটা হলো মুখের ভেতরে একটা ছোট ছোট দানা থাকে, যাকে আমরা স্পট থাকে, যাকে আমরা বলছি কপ্লিক স্পটস। এটা কি উপর পার্টে? উপর পার্টে। তাহলে পারে এইটা দেখেই ডাক্তারেরা মোটামুটি ক্লিনিক্যালি আরো অনেক নিশ্চিত হন, বা অন্যান্য যে সমস্ত প্যারামিটার আছে, যে এটা হলো হাম। এখন হাম খুবই ছোঁয়াচে, খুবই ছোঁয়াচে। এক ঘরে যদি একজনের হয়, মোটামুটি আশঙ্কা করা যায় যে সেই ঘরে সবারই হয়ে যাবে। একটু যুক্ত করতে চাই, শিশুরাই যে আসলে মানে চিন্তার কারণ তা না, সবারই হয়। তবে আপনি দেখেন, একে হচ্ছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সঙ্গত কারণেই তার অর্গানগুলো এখনো তৈরি হয়নি, তার লিভার, তার কিডনি এখনো ভালোভাবে
সুগঠিত হয়নি, একদম তারপর যদি এরকম একটা অসুখ ভাইরাস হয় তাহলে তো তার কষ্ট হবেই। এবং দুর্ভাগ্যের বিষয় আমরা পত্রিকাতে দেখেছি, আমি পত্রিকার ভাষাটা অবিকৃতভাবে বলছি, যে শিশুদেরকে তো আলাদা একটা হামের জন্য আমরা একটা আইসোলেশন একটা ওয়ার্ড বলি, আলাদা আইসোলেশন ওয়ার্ড, সেখানে না রেখে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজে। তাতে অন্যান্য যে কারণে কিডনির একটা জটিলতা নিয়ে আসছে, হার্টের একটা জটিলতা যে শিশু এসছে তারও সেটা আক্রমণ হয়ে যাচ্ছে। এখন আগে একটা জটিলতা নিয়ে সে ভর্তি তো ছিলই, নতুন করে হাওয়াতে তার মানে মৃত্যুর দিকে সে আরো বেশি এগিয়ে যাচ্ছে। একদম। এবং আমরা আরো দেখেছি যে আইসিইউ এর যতটুকু থাকবার কথা শিশুর, পত্রিকায় দেখা হয়েছে যে সেই পরিমাণ যথাযথ আইসিইউ না থাকা ফলে এই শিশুদেরকে জটিলতা হওয়ার ফলে আইসিইউতে না নিয়ে যাওয়া, এই সমস্ত মাল্টিপল কারণে এটার মানে এত জটিল হয়েছে। আচ্ছা, বর্তমানে হুট করে আসলে এর প্রকোপ বেড়ে যাওয়ার কারণটা কি জানতে চাচ্ছি, এবং টিকাদানের কভারেজ আসলে কমে যাওয়া কি এটির পেছনের কারণ কিনা? পাশাপাশি কোভিড-19 আসলে স্বাস্থ্য ব্যবস্থা একটু ভেঙে পড়েছে, তখন অনেকেই টিকা দিতে হয়তো ব্যর্থ হয়েছে বা প্রপার চিকিৎসা পায়নি বা ভয়ে তার বাচ্চাকে হামির টিকা দেয়নি, সেটারই প্রভাব কি এখন পড়ছে কিনা? জি ধন্যবাদ। যদি সামারি করি আপনার কথা, সেটা হলো যে টিকা অর্থাৎ ভ্যাকসিন আমাদের দীর্ঘদিন ধরে বাংলাদেশে ইপিআই এই প্রোগ্রামটা খুব সফলভাবে চলছে, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। আমার আপনার বাচ্চা নিস নেফিউ তারা ওই ছোটবেলাতেই তার মারা তার কোলে কাকে করে নিয়ে যায়, একটা সুন্দর একটা কার্ড থাকে এবং 6টা ডিজিজের তারা ভ্যাকসিন দেন এবং ভ্যাকসিন একটা ডকুমেন্ট থাকে যে কয়টা কত তারিখে দেওয়া হয়েছে। এর ভেতরে এই মিজলস অর্থাৎ হামের একটি ভ্যাকসিন বটে। তাহলে এই যে কোনো কারণেই হোক, সেই কারণটা কোনো ক্রমে গ্রহণযোগ্য না, ওষুধ নাই মানে ভ্যাকসিন নাই, তার জন্য আমি টিকা দিতে পারবো না এবং তার জন্য শিশু মৃত্যু হবে, এটা গ্রহণযোগ্য না। এটা কারণটা আমি আরো ভাবে বলছি যে হঠাৎ করে বাড়তি শিশু তৈরি হয় নাই তো। আমি বলতে চাচ্ছি যে অ্যান্টিসিপেটেড পেশেন্ট লোড, আমি কতজনকে শিশুকে টিকা দিব, এটা একটা চলমান প্রক্রিয়া। ধরেন বিগত 10 বছরে যতটুকু হয়েছে তাকে 10 দিয়ে ভাগ করে তার 5% বা 10% হেরফের হবে। সুতরাং এই আজকে 2026-এ এসে কতজনকে শিশুকে আমাদের ভ্যাকসিনের দরকার হতো এই মিজলসের, এটা পরিসংখ্যানবিদদের জানা, যাদের এই দপ্তর তাদের জানা। এখন হুট করে তো বাড়তি পেশেন্ট হলে পরে একটা প্রশ্ন আসতো যে এত পেশেন্ট তো আসলে আমাদের ভাবতে পারি নাই। তাহলে তাই যদি হয় তাহলে এটার তো দিনে দিনে কেনার জিনিস না, এটার একটা লাইফ স্প্যান থাকে। ধরা যাক আজকে আপনি এন্ডার ইউজে আপনি এটা দিবেন, সেটা ধরা যাক টেকনাফে, তাহলে ঢাকাতে যদি আমি বিদেশ থেকে নিয়ে আসি, সেখান থেকে ঘুরতে 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 যদি হাতে যায়, এতে যদি 3 মাসও সময় লাগে কিন্তু তার লাইফ থাকে প্রায় 2 বছর বা তারও বেশি, তাহলে আমি এটা কিনবার সময় ওই ব্যাক ক্যালকুলেশন করি কিন্তু আমরা কিনেছি এবং ওই যে কতটুকু লাগবে সেটাও কিনেছি। সুতরাং আমি কোনো রকম কোনো যুক্তি এটা গ্রহণ করতে রাজি না উনি যে আমার কাছে ভ্যাকসিন নাই, এটার পিছনে ওই যুক্তিতে ছিল অর্থ অন্য কিছুই না, একটা মৃত্যুর বদলে তো আমার কোনো কিছু হতে পারে না। আমি চলচ্চিত্র বানাচ্ছি, আমি এসি খরচ করছি, আমি অন্যান্য বিনোদনের খাতে খরচ করছি, কিন্তু আমি খেয়াল করি নাই যে আমার টিকা নাই। সুতরাং আমি এক কথা বারবার করে বলতে চাচ্ছি, এটা আগের থেকে দৃশ্যমান একটা ফেনোমেনন। এখানে কাকে এই বিগত সরকার দায়ী না তার আগের সরকার দায়ী, 15 বছর আগে দায়ী, এগুলি ঠেলাঠালি করলে মূল ঘটনাটাই আসলে মানে এটা ব্লেম গেমের মধ্যে পড়ে যাবে একদম। সুতরাং আমি খুব সুস্পষ্ট করে বলতে চাচ্ছি, যা হয়েছে তার জন্য উপযুক্ত কোর্ট অফ ইনকোয়ারি হোক, তদন্ত আদালত হোক, অপরাধটা বের হয়ে আসুক এবং আজকের থেকে এইটাকে এই দুর্ভাবনাটাকে বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে আমাদের ভ্যাকসিনটাকে আনা। এবং এর আরেকটা মজা আছে, সেটা হলো যে যদি আমি খুব সুনির্দিষ্টভাবে কোনো শিশু যদি বলতে না পারে, তাহলে পরে একটা গণটিকা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমরা খুব অর্গানাইজ কোনো প্রোটোকল না পাই অথবা যদি কোনো তথ্যপাত্র না থাকে, আছে তথ্যপাত্র আছে, আমি কার্ডে আছে, আমি একটা তথ্যের খাতিরে ধরে নিলাম যে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনিও দিতে পারি একদম। মানে এখন যেহেতু একটা প্যান্ডেমিকের আশঙ্কা আছে, এইরকম প্যান্ডেমিকের যদি ঝুঁকিটা থেকে থাকে তাহলে পারে সেক্ষেত্রে এটা বিবেচনা করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো একটি বিরতির পর। আসছি আপনার কাছে দর্শক, আপনারা দেখছেন কাজী এন্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত কাজী এন্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আমরা আলোচনা করছি বাড়ছে হামের প্রাদুর্ভাব, চলে যাচ্ছে আলোচনায়
জি জনাব খসরু সামাদ, আপনার সাথে আলোচনা আবার যুক্ত হচ্ছি। জানতে চাচ্ছি, আসলে আমরা সরকারি গাফিলতির কথা জানতে পেরেছি বা কথায় উঠে আসছে আপনার, এবং আমরা দেখতে পাচ্ছি তা আসলে শুধু কি সরকারি দায়ী নাকি আমাদের ব্যক্তি পর্যায়েও কিছুটা দায়ভার আছে অভিভাবকদের? জি ধন্যবাদ, অত্যন্ত প্রাসঙ্গিকভাবে বলেছেন। যদি এমনটি হতো যে কোনো অভিভাবক দাবি করতো যে আমি আসলে মিডলসের ভ্যাকসিন নিতে চেয়েছি, গিয়েছি, সরকার বলেছে নাই, তাহলে পারে আমার তথ্যপাত্র আরো শক্ত হতো। বরং আমরা সময়কালে যেভাবে হোক আনঅথরাইজ মিডিয়া, যেটা আপনি ফেসবুক বললেন, ব্যাপক প্রচারণা দেখেছি, যেভাবেই হোক যে ভ্যাকসিনের ভেতরে খারাপ জিনিস আছে, রাইট, এবং এইটা আমি প্রচলিত ভাষায় বলে মানুষ খেয়েছে, এই কথাটা নিয়েছে। আমার ছোট্ট একটা অভিজ্ঞতা সময় তাও আমি বলছি, আমি জাতিসংঘের শান্ত মিশনে আফ্রিকাতে কঙ্গোতে গিয়েছিলাম। তখন আমরা ভাবলাম যে ভ্যাকসিন তো ওরা নেয় না, ভ্যাকসিন দিলে পারে বিরাট একটা জনগোষ্ঠীর হয়তো উপকার হবে, তারা বেঁচে যাবে বড় বড় অসুখ থেকে। তো আমরা বেশ দূরে যে ভ্যাকসিন দিতে যাব, তখন ওখানকার স্থানীয় যারা নেতৃস্থানীয়, তারা অস্ত্র টস্ত্র নিয়ে আমাদেরকে মারতে এসছে। তারা বলছেন রোগ তো ঈশ্বরের ইচ্ছা, তো ঈশ্বর অসুখ দিচ্ছে, তুমি কোত্থেকে আসছো বাংলাদেশের লোক, এই যে কি সব টিকা দিবা, তো ঈশ্বর অসুখ দিচ্ছে, ঈশ্বর ভালো করবে, আপনাদের প্রকারান্তরে জীবন বাঁচিয়ে আমরা চলে এসেছি। আচ্ছা, তাহলে এই আমাদের বাংলাদেশে আমি কয়েকজনকে চিনি যাদের এই মোটিভেশনটা কোনো কাজে লাগে নাই। সুতরাং আমি এই অনুষ্ঠান থেকে অন্য কিছু না হোক আর না হোক, আমি এখানে কয়েকবারই বসেছি, সেই প্রাধিকার নিয়ে আমি বলতে চাই যে যাদের এইটা দাওয়া নাই, অতি দ্রুত সম্ভব, সরকারও বলেছেন এটা চলে আসবে, দ্রুত সম্ভব সময় আপনারা টিকাটা নিয়ে নেন। এই বাচ্চারা দুটো টিকা নেয়, দুটো ডোজ আছে। সবচেয়ে মজার কথা হলো, দুটো টিকা নিলে তার সাকসেস রেট দুটো টিকা নেওয়ার পরে প্রায় 97%। পৃথিবীতে খুব কম ভ্যাকসিন আছে যাদের সাফল্য এত বেশি, 97%। ইভেন কোভিডের 80%, কোনো 60%ও ছিল কোনো। তাহলে সেই তুলনায় আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এটা সন্তান একদম অনেকটাই নিরাপদ, প্রায় 97%। জি, এবং যদি ওই 3%-এর মধ্যে পড়ে যায়, তাদের এত ভিরুলেন্স হবে না, রাইট, তারা অনেকটাই নিরাপদ থাকবে, ইমিউন সিস্টেমটা বিল্ড আপ হয়ে যাবে সেটার ভিতরে ফাইট করার জন্য। সেক্ষেত্রে আসলে এখন কেউ যদি টিকা দিতে চায়, কত বছরের শিশু টিকা দিতে পারবে, এবং সরকারি বা বেসরকারি পর্যায়ে আপনি যেহেতু যুক্ত আছেন একজন ওষুধ বিজ্ঞানী, কতটা খরচ হতে পারে বলে মনে করছেন? দেখুন, খরচের প্রশ্নটা আমি তুলবই না, এতে বিভ্রান্ত। এটা হচ্ছে অগ্রগণ্য, এটা প্রায়োরিটি। আমি একবেলা খাবো না, কিন্তু আমার শিশুকে বাঁচাতে হবে। খুবই দারুণ বলেছেন। সুতরাং এখানে আমার অর্থমূল্য যাই আসুক না কেন, সেটি লিস্ট প্রায়োরিটি, এবং যোগ বিয়োগের কথা বলছি, এটা অগ্রগণ্যতার সাথে যেই খরচটা হোক না কেন, যে কোনো খাত থেকে নিয়ে এসে অতি দ্রুত এনে এইটাকে শিশুদেরকে দিয়ে দেওয়া আমাদের দরকার বলে আমি একজন বিশেষজ্ঞ হিসাবে মনে করি। এবং কত বছরের নাগাদ শিশু এই টিকাটা? এটা তো আসলে কতগুলি ডাটা আছে, টেকনিক্যাল কথা আর কি। হ্যাঁ, আমাদের এটা স্ট্যাটাম ভাগ করে নিতে হবে, অগ্রগণ্য, মধ্য অগ্রগণ্য, বয়স কিরকম, এটা করতে হবে। তো আমাদের মজাটা হলো যে যেহেতু কোভিড আমরা কিছুদিন আগে ছিলাম, আমাদের একটা বড় এই সার্ভিলেন্সের ভেতর ডাটাটা আছে বাংলাদেশের লোকজনের, কোথায় আছে, পুরনো কোনো অসুখ আছে কি না। আচ্ছা, আর ইপিআই যেহেতু এতদিন ধরে চলেছিল আগে, সেখানে আমাদের ডাটা আছে যে বাচ্চারা কয়টা ভ্যাকসিন দিয়েছে, কয়টা ভ্যাকসিন দেয় নাই। আজকে তো আমরা মিজেসলি এত কথা বলছি, এটা তো টিপ অফ দ্য আইসবার্গ, অর্থাৎ 21 জন মারা গেছে, এটা রেজিস্টার্ড। আনরেজিস্টার্ড কোথায় মারা গেছে সেটা তো আমরা জানি না। শুধু তাই না, মিজেলসের লক্ষণটা আমরা যেটা বলেছি যে ওই কপ্লিক স্পট, ওটা ডাক্তার ছাড়া চিনেই না। তাহলে ডাক্তার একটা হয়তো বাসাতে তার জ্বর কাশি হয়ে উনি কষ্ট পাচ্ছেন, হয়তো সেটা মিজেলস বা হাম, এটা উনি জানেনই না। আবার উনি ভেবেছেন জ্বর সর্দি কাশি কাম, দুটো নিজের থেকে প্যারাসিটামল খেয়েছেন, দুটো অ্যান্টিবায়োটিক নিজের থেকে খেয়েছেন, ঠিক হয়ে যাবে। সুতরাং কিন্তু এটা তাতে আরো জটিলতা বাড়বে। অপচিকিৎসা হচ্ছে তো, অথবা আন্ডার চিকিৎসা হচ্ছে তো, বা কুচিকিৎসা হচ্ছে তো, কেউ আবার গ্রামের ঝাড়ফুঁকের কাছে যাচ্ছে, এটা তো আরো টোটকা, এটা তো আরো ভয়ঙ্কর। ফলে যখন এটা জটিলতা হয়ে যাচ্ছে, পরে টার্সিয়ারি হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়, এবার বড় হাসপাতালে, তখন চিকিৎসকের জন্য এটা অত্যন্ত জটিল হয়ে যায়। সুতরাং মেসেজ হচ্ছে এই সময়কালে জ্বর সর্দি কাশি অন্যান্য এই প্রোডার্মাল স্টেজে যেগুলো থাকে, এগুলো হলে পারে সুযোগ না নিয়ে অন্তত এই সময়কালে। আরো বিস্তারিত জানতে চাই, আসলে প্রাথমিকভাবে যদি হয়ে যায় বা জ্বর কাশি আসে, একজন অভিভাবক কি চিকিৎসা প্রাথমিক পর্যায়ে বাসা থেকে নিতে পারে, এবং ঠিক কখন ডাক্তারের কাছে যেতে হবে, যেটা আপনি বলছেন অনেকেই অবহেলা করে? জি, আমি এই সময়কালে বলবো যে একটা অস্বাভাবিক যে কোনো শিশু, তাকে যেতে হবে। অস্বাভাবিক বলতে আমি স্বাভাবিক নয়, অর্থাৎ তার জ্বর হওয়ার কথা না জ্বর, সর্দি হওয়ার কথা না সর্দি, কাশি হওয়ার কথা না কাশি। প্রচলিত ঠান্ডা সর্দি কাশি বলতে যা বোঝায়, আগে বলেছি যে আমি খুব স্পেসিফাইড করে দিলে ওই অভিভাবক অপেক্ষা করতে থাকবে যে সেটা আবার কবে হবে, তাতে আবার মিস অপতথ্য চলে যাবে। এই জন্য আমি বলবো যে সাধারণ হওয়ার শুরু করলেই এটা করতে পারে। এখানে একটা বড় কথা বলা আছে, সেটা হলো যে যার নিউট্রিশন স্ট্যাটাসটা পুয়ার, মানে আন্ডার প্রিভিলেজ আমাদের যার শিশুরা আছে,
তাদের কিন্তু এটা হওয়ার একটা ঝুঁকি বেশি। তাহলে পারে তাদেরকে পুষ্টির ভিতরে আনতে হবে, এবং চিকিৎসার একটা অংশ ভিটামিন এর কথা বলা আছে। সবচেয়ে যে বড়টা আমরা করতে পারি সেটা হলো যে কোনো বাচ্চা, কোনো পরিবারে যদি আমরা বাচ্চা অসুস্থ হয়, দ্রুততম সময় ডাক্তারকে নিয়ে যাব, এবং আবেগ থেকে বাইরে যে আমি বাচ্চাকে আইসোলেট করে দিব, বিচ্ছিন্ন করে আলাদা করে রাখবো। হ্যাঁ, তার কারণ না হলে তার ভাই বা বাচ্চা বা তার এমনকি পিতামাতারও হয়ে যাওয়ার একটা আশঙ্কাকে আমরা দূরে যেতে পারি না। তাহলে আইসোলেশন। আর এছাড়া প্রচলিত যেগুলো হচ্ছে একটা জ্বর হচ্ছে একটা প্যারাসিটামল, ঠান্ডা কাঠির জন্য অ্যান্টিহিস্টামিন, এগুলো তারা ঘরে বসে ডাক্তার পরামর্শ ছাড়াও নিতে পারেন। এবং প্রচুর পরিমাণ ফ্লুইড, পানি, ফল, পুষ্টিকর খাদ্য যেগুলো আমরা বলে থাকি আর কি, ভিটামিন সি যুক্ত খাবার। এখন দেশজ ফলে প্রচুর পরিমাণে ধরেন আনারস পাওয়া যাচ্ছে, তারপর তরমুজ পাওয়া যাচ্ছে, মোটামুটি সহনীয় দাম, এগুলি তারা খেতে পারে। জি, এবং একদমই দেরি না করে আসলে নিজের শিশুকে চেক আপের ভিতরে রাখা, কারণ এর থেকে আবার নিউমোনিয়ার একটি সংক্রমণ হয়ে যেতে পারে। শুধু নিউমোনিয়া না, বাচ্চা হয়তো সেই সময় যদি ভালো হয়, পরবর্তীতে জটিলতা হতে পারে। পরবর্তীতে অর্কাইটিস আমরা বলছি শিশু, বিশেষ করে পুরুষ শিশুদের, অর্থাৎ টেস্টিসে এমন ধরনের জটিলতা হতে পারে, পরবর্তীতে তার প্রজনন ক্ষমতা রহিত হয়ে যেতে পারে। এটি একটা জীবনকে কিন্তু প্রকারান্তর ধ্বংস করে দেওয়া হলো। এনকেফালাইটিসের একটি, আর আপনি যেটা বলেছেন এনকেফালাইটিস, এটা আরো ভয়ঙ্কর, মস্তিষ্কের প্রদাহ। তো এই মস্তিষ্কের প্রদাহ এইটা হলে পারে লাইফটা ডেঞ্জারে আসে। সেক্ষেত্রে দ্রুততম সময়ে আইসিইউ বা এরকম বিশেষায়িত চিকিৎসা না দিলে রোগীর ভয়ঙ্কর কিছু হতে পারে। আপনার কথার মধ্যে একটি বিষয় খুব গুরুত্বের সাথে উঠে আসছিল, যে সোশ্যাল মিডিয়াতে যে অ্যান্টি ভ্যাকসিনের যে একটা ব্যাপার, যে ভ্যাকসিন দেওয়া যাবে না বা দিলে আসলে এটি অনেকভাবে, এবং সেটা খুব ভালোভাবে মানুষ গ্রহণ করেছে। আসলে সরকারি পর্যায় থেকে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে যে এই বিষয়টা থেকে মানুষ আসলে উঠে আসবে? সবার আগে তো নিজের শিশু, আমাদের আগামীর ভবিষ্যৎকে চিন্তা করতে হবে, কি পদক্ষেপ নিতে পারে? দেখেন, এই তথ্য প্রবাহের যুগে এত ফেক কিছু আইডি হয়েছে, এবং শুধু শিশু না, রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল, যেখানে একদম রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে যারা আছেন, এবং রাষ্ট্রের কতগুলি গোপন তথ্য, এইগুলিকে এমন কল্পনার রসে জারিত করে এমনভাবে বিকৃত করা, উপস্থাপন করা হয়েছে, তাতে রাষ্ট্রের ভেতরেই অনেক ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বিভিন্ন রাষ্ট্রের সাথে আন্তঃরাষ্ট্রেরও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তাহলে সেইগুলি যেভাবে ফেকগুলিকে ধরা হয়েছে, ঠিক সেইভাবে এইগুলি যেগুলো ঝুঁকিপূর্ণ বা অপতথ্য দ্বারা ডাটা, এগুলি রাষ্ট্রের যারা তথ্য প্রযুক্তির সাথে যুক্ত আছেন এবং তাদের অ্যালাইড ফোর্স, এরা তাড়াতাড়ি করে খুঁজে বার করবেন এবং যারা করছে তাদের শাস্তি দিবেন বলে এটা আমার আশাবাদ। আচ্ছা, সেই ক্ষেত্রে শিশুদের পাশাপাশি আপনি বলছিলেন আসলে যারা আমরা ম্যাচুর পার্সন আছে, বড়রা আছে, তাদেরও একটি সংক্রমণের শঙ্কা আছে। আসলে সেই ক্ষেত্রে আসলে শিশুদের অনেকটাই, তাদের যদি বলছিলেন ইমিউন সিস্টেমটাই স্ট্রং না, আসলে এমন কি রেট আছে কিনা যে বড়রা হামে আক্রান্ত হয়ে আসলে মৃত্যুর করে ঝুঁকে পড়তে পারে বা হয়েছে বা হবে? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। বড়দের ক্ষেত্রে আপনি আসলে জানতে চাইছেন, হয়তো আপনি নিজের বেলায় ভয় পেয়ে গেছেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আপনি নিরাপদে থাকুন। এরকম ভাবে যদি আমরা পাশাপাশি বসি, এবং আমার যদি হয়ে থাকে সেটা আমি যদি নাও জানি, সেক্ষেত্রে আপনার হওয়ার একটা ঝুঁকি কিন্তু থেকে যায়। এবং এইটার নেপথ্যে এখানে অনেক কলাকুশলী আছেন। এখানে একজনের যদি প্রোডার্মাস্টাস থাকে, আমরা এটা হচ্ছে মানে বলতে যাচ্ছি মাউথ ব্রিথিং দ্বারা হয়, যেভাবে কোভিড হয়েছিল, আমি তো নিঃশ্বাস বন্ধ করতে পারবো না, একদমই না। তাহলে এই সময়কালে আমরা যারা একদম ক্লোজ কন্ট্যাক্টে থাকি তারা কিন্তু মাস্ক ব্যবহার করতে পারি। এখানে দোষের কিছু নাই, আমরা মাস্ক ব্যবহারটা এটাকে একটা আমরা একটা পদক্ষেপ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আর দুই হলো যে চিকিৎসাটা সবার জন্য একই সমস্যা, যে এই মিজলস বা মামেকে ধ্বংস করবার জন্য, এই অণুজীব বা ভাইরাসকে ধ্বংস করবার জন্য কোনো সুনির্দিষ্ট ওষুধ তৈরি হয়নি। লক্ষণ ভিত্তিক চিকিৎসা দেওয়া হয়। জ্বর হচ্ছে, একটু প্যারাসিটামল দাও, ঠান্ডা কাশি রেখেছে, একটু অ্যান্টিহিস্টামিন দাও, এবং ক্ষেত্র বিশেষে চিকিৎসক যদি মনে করে থাকেন যে তার অন্যান্য ইনফেকশনের লক্ষণ আছে, যেমন আপনি নিউমোনিয়ার কথা বলেছেন, সেক্ষেত্রে চিকিৎসক অ্যান্টিবায়োটিক দিতে পারেন। এছাড়া তারা কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া সত্ত্বেও যদি কোনো বিশেষ জটিলতা হয়, তাহলে পারে ওইটাকে অ্যাড্রেস করে চিকিৎসকরা। ছোট্ট করে জানতে চাচ্ছি, শেষ মুহূর্তে শেষ প্রশ্ন, আসলে ঘনবসতিপূর্ণ এলাকা এবং রোহিঙ্গা ক্যাম্প, সেই ক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? জি, ধন্যবাদ। এটা খুবই দ্রুতভাবে, এই যে ভ্যাকসিনেশনের কথা বলছিলাম, এর ভেতরেই সমস্ত রহস্যের প্যান্ডোরা বক্সের চাবি আছে। সুতরাং আমার মনে হয় যে দ্রুত আমাদের ভ্যাকসিনটা দিলে পারেই এটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। এবং আমি শুধু আরেকটা টানি, শুধু একটা মিনে নেই, এই যে কোভিডটা ছিল, সারা পৃথিবী কিন্তু এখানে বসে আমরা কথা বলেছি, মনে হয় পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে একদম। আমাদের চিকিৎসক অনেকে মারা গেছে, চিকিৎসক নিকটাত্মীয় মারা গেছে, কিন্তু এই ভ্যাকসিন নিয়ে অনেক কথা হতে হতে যখন ভ্যাকসিন আসলো, মাত্র 2-3 মাসের ভেতরে আমরা দেখছি প্রায় নাটকীয়ভাবে সারা পৃথিবী রক্ষা পেয়ে গেছে।
সুতরাং ওই ছোট্ট একটা ইনজেকশন, ছোট্ট একটা পিঁপড়ার কামড়, এটা সহনীয়। ওই একটা ছোট্ট পিঁপড়ার কামড়, পরপর দুটো পিঁপড়ার কামড়ের জন্য অল্প কিছু উপহার, কত পয়সায় বা দাম হবে? এই দুটোর জন্য যদি অসংখ্য জীবন বেঁচে যায়, তাহলে কেন আমরা অন্য কিছু? আমাদের সবার সচেতন হতে হবে, এবং এই যে যে ভ্যাকসিন একটা প্রোপাগান্ডা, এগুলোর ব্যাপারে সচেতন হওয়া উচিত আমাদের সবার নিজের ব্যক্তি উদ্যোগ থেকে, এবং কাদা ছড়াছড়ি না করে এর সুষ্ঠু সমাধান প্রয়োজন। আমাদের প্রত্যেকটি শিশু ভবিষ্যতের কাণ্ডারি, তাদের বাঁচাতে এগিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।